আমরা কোনো মন্তব্য করব না, কে দোষী কে নির্দোষ সেটাও বলবো না, শুধু ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষেরই নিজস্ব বিচার বিবেচনা বোধ আছে, আর সেই বোধই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দিক নির্দেশনা দেবে। কারণ এবারের পর্বে একটি পারিবারিক সংকটের সূত্রে অনুসন্ধান শুরু করে ধর্মবিশ্বাস পর্যন্ত প্রত্যেকটি অলিগলিতে সতর্ক পা ফেলতে হয়েছে তালাশ টিমকে। চলুন শুরু করি, চলুন দেখে আসি কোথাকার ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। সেলিম আমির, সেলিম হ্যালো রাজু ভাই, ওসিয়ত নামা আমি আইনুন নাহার, স্বামী মোহাম্মদ মুমিনুল হক। একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। কারো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে কাজ করা তালাশ টিমের পক্ষে সম্ভব হয় না, তবে ঘটনার মধ্যে আমরা অন্য কিছুর গন্ধ খুঁজে পেয়েছিলাম, আর সেটা নিয়ে অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধার মধ্যে পড়ে যায় তালাশ টিম। আর সেই সব সমস্যার সমাধান করতে দেশের 6টি জেলায় আনাচে কানাচে অনুসন্ধান চালাতে হয়েছে। চলুন তাহলে সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে দিয়েই গল্পটা শুরু করা যাক। চট্টগ্রামের মনসুরাবাদের সিএনবি কলোনির মমিনুল হক ভালোবেসে 17 বছর আগে বিয়ে করেছেন আইনুন নাহার রত্নাকে। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে। ছেলে ফারদিন 6ষ্ঠ শ্রেণীতে আর মেয়ে ফারিয়া নার্সারিতে পড়ে। 1.5 মাস আগেও এটি ছিল একটি স্বাভাবিক পরিবার, এখন অস্বাভাবিক। গত 23 অক্টোবর রাতে হঠাৎ ঝড়ের বেগে ঘরে হাজির হলো রত্নার মেজ বোন স্বপ্না, সাথে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই রত্না আর মমিনকে যেতে হলো থানায়। ওই রাতে থানায় বাবা মা ও ভাইদের সামনেই রত্নাকে পুলিশ তুলে দিল তার বোন স্বপ্নার হাতে। তারপর থেকে রত্না নিখোঁজ। তোমার আম্মু কোথায় গেছে জানো? কিছু বলে জানি তোমাকে? আমার কথা আমি বাদ দিলাম, আমি তার হাজব্যান্ডের কথা সে অভিযোগ করতে পারে, হাজব্যান্ডের সাথে অনেক কিছু ফ্যামিলি চলতে হলে অনেক কিছু হতে পারে, সন্তানগুলা। স্ত্রী রত্নার সন্ধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মানবাধিকার সংগঠনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে থাকে মমিন। যেখানে পুরো একটা গ্রুপ আলেম, কিসের আলেম, সে কিরকম আলেম যে সে পরস্ত্রীকে নিয়ে থাকে? এই মানবাধিকার কর্মী যা বললেন তাতে তো ঘটনা অন্যদিকে ইঙ্গিত করে। ঘটনা যেদিকে যেদিকে ইঙ্গিত করে আমরা সব ইঙ্গিতকে অনুসরণ করব, এই কথা মনে রাখুন। কিন্তু শুধু মমিনের ক্ষেত্রেই যে এমন ঘটনা ঘটেছে তা তো নয়, আরও একজন আছেন যিনি এমন লজ্জায় পড়েছেন যে এ ব্যাপারে মুখ খুলতেও দ্বিধা তার। চট্টগ্রাম থেকে আমাদের এবারের গন্তব্য গাজীপুর। গোলাম সারোয়ার টিপু একজন সরকারি কর্মকর্তা, থাকেন গাজীপুর জেলার জয়দেবপুরে। 20 বছরের সংসার ছেড়ে চলে গেছে তার স্ত্রী কামরুন নাহার স্বপ্না। স্বামীর ঘর থেকে নয়, স্বপ্না চলে গেছে তার বাবার বাড়ি চট্টগ্রামের হালি শহরের বাসা থেকে। সাথে তার 14 বছরের মেয়ে সাদিয়া আর 2 বছরের মেয়ে সুমাইয়া। 6 মাস ধরে নিখোঁজ এই 3 জন। তবে 20 বছর সংসার করে চলে গিয়ে তারপর স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর চাঁদাবাজির অভিযোগ এনেছে স্বপ্না। আমার শ্বশুরই অলরেডি সাক্ষী দিয়ে আসছে সমাজসেবা অধিদপ্তরে, এটা সম্পূর্ণ মিথ্যা। গোলাম সারোয়ারের কথার সত্যতা যাচাই করতে হবে চট্টগ্রামেই, কারণ তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতেই মামলা করেছিল স্বপ্না। তদন্ত প্রতিবেদনে সেখানে তাকে নির্দোষ বলা হয়েছে, কারণ জামাইয়ের বিরুদ্ধে মেয়ে স্বপ্নার নির্যাতন কিংবা চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বয়ং টিপুর শ্বশুর। মেয়ের মা বাবা অবশ্যই এসেছিল এবং তারা খুব হতাশ যে মেয়ে কেন যেন একটু অন্যদিকে চলে গেছে। এই সমাজ কল্যাণ কর্মকর্তার কথায় আবার অন্য রহস্য উঁকে দিচ্ছে। স্বপ্না, চট্টগ্রাম, মমিন, গাজীপুর, টিপু, কঠিন হিসাব নিকাশ। এই স্বপ্না কোন স্বপ্না বলতে পারেন? এই স্বপ্না সেই স্বপ্না যে মমিনের স্ত্রী রত্নাকে নিয়ে গেছে, অর্থাৎ স্বপ্না আর রত্না 2 বোন। মমিন আর টিপু তাহলে ভাইরা ভাই, কিন্তু স্বামী সন্তান আর সংসার ছেড়ে এই 2 বোন গেল কোথায়? স্ত্রী রত্নাকে খুঁজতে খুঁজতে মমিন যখন ক্লান্ত, তখন নতুন করে ঝড় এলো তার উপর।
মমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন সহ একের পর এক অভিযোগ দাঁড় করাতে থাকলো তার স্ত্রী রত্না। যে অভিযোগ আমাকে বলতেছেন এই ধরনের কোনো কিছু অভিযোগ হওয়ার কথা না। কিন্তু রত্না তো নিখোঁজ, তাহলে কি করে একের পর এক অভিযোগ দিচ্ছে স্বামীর বিরুদ্ধে? তার বাবার বাসায় তো তারা গেছিল, বাবার বাসায় না গেছিল। এই পুলিশ কর্মকর্তার কথার সূত্র ধরে তালাশ টিম এবার রত্নার বাবার বাড়ি হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায়। এটা কাইনুন্নদের বাসা? জি। মেয়েরা এখন কোথায় আছে আমি জানি, ওটা বাসায় নাই। স্বামী জানে না, বাবা জানে না, থানা পুলিশ জানে না, তাহলে স্বপ্না আর রত্না কোথায়? এমন অবস্থায় রত্নার নিজ হাতে লেখা একটা ওসিয়তনামা পাওয়া গেল। ওসিয়তনামা। আমি আইনুন নাহার, স্বামী মোহাম্মদ মমিনুল হক, আমার পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের কাছে এই মর্মে ওসিয়ত করে যাচ্ছি যে আমার মৃত্যুর পর আমার লাশ ও মৃতদেহ দাফন, জানাজা ও কবরস্থ করা পর্যন্ত সকল দায়িত্ব হিজবুত তাওহীদের উপর বর্তাবে। অর্থাৎ হিজবুত তাওহীদ নামের একটি সংগঠনের জন্য স্বামী, সন্তান আর দীর্ঘদিনের সংসার ছেড়েছে তারা। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে একটা সূত্র পাওয়া গেল তাহলে, কিন্তু তার আগে ওই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানা দরকার। কে ভালো বলতে পারবে হিজবুত তাওহীদ সম্পর্কে? সে অনুসন্ধান করতে করতে ওই সংগঠনের আরেকজনকে পেয়েছে তালাশ টিম। এবার শুনুন সে কি বলে। আমাদের সম্পর্কে যদি জানতে চান, ঠিক আছে, হিজবুত তাওহীদ সম্বন্ধে, তাইলে ওই যে থানার মধ্যে ওসি আছে, এমনকি এসপি আছে, ওদের কাছে যদি যান আরো ভালোভাবে জানতে পারবে। ওসি এসপি জানে মানে তাহলে প্রশাসনের উপরে তার একটা ব্লেম চাপাচ্ছে আর কেউ মুখ খুলুক বা না খুলুক, হিজবুত তাওহীদের মতবাদ হচ্ছে বর্তমানে প্রচলিত ইসলাম ইসলামী নয়। এই ইসলামে বিশ্বাসীরা সবাই কাফের, এমন কথা বলে তারা। তবে হিজবুত তাওহীদ সদস্যরাই নাকি শুধু প্রকৃত মুসলমান। সে তথ্য অনুযায়ী দুনিয়ার মুসলিম নামধারী কাফেরদের প্রকৃত ইসলামে ফিরিয়ে আনার জিহাদে নেমেছে তারা। হিজবুত তাওহীদের মতবাদ হচ্ছে প্রকৃত ইসলামের অনুসারীরা ছিল যোদ্ধা চরিত্রের, তাদের সবার শরীরেই অস্ত্রের আঘাত ছিল। আর এখনকার ইসলামে নাকি যে যত বেশি ধার্মিক সে তত বেশি কাপুরুষ, কারণ তাদের শরীরে কোনো অস্ত্রের আঘাতের দাগ নেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কিছু দেখলে তখন আমরা তাদেরকে সেগুলো আমরা জব্দ করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা কত তা সঠিকভাবে বলা মুশকিল, কিন্তু সব সদস্যের মধ্যে নারী সদস্য সংখ্যা নাকি 60%। এই আলাদা বিশ্বাসের মানুষেরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা করছে গত প্রায় 17 বছর ধরে। এ কারণেই অনেকে দীর্ঘদিনের সংসার ছেড়ে হিজবুত তাওহীদ বিশ্বাসীদের সাথে নতুন সংসার গড়ে তুলছে। আর এসব করতে না পারলে সংগঠনে টিকতে পারে না কেউ। যেমন আমরা ধরে গেছি, আমাদেরকে ছাড়ি ফেলে দিয়েছে। শুধু হিজবুত তাওহীদের কর্মীদের মুখের কথা নয়, সংগঠনটি সম্পর্কে জানতে তাদের প্রকাশিত ও প্রচারিত বই এবং প্রামাণ্যচিত্র নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছে তালাশ টিমের সদস্যরা, আর জেনেছে সাধারণ মানুষের মগজ ধোলাই করতে কি কি অভিনব সব পদ্ধতি ব্যবহার করে তারা। যারা এই সংগঠন করে মৃত্যুর পরও তাদের লাশ নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পচে না। প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রমাণও হাজির করেছে তারা। ইন্তেকালের 16 ঘন্টা পরেও তার মৃতদেহ তেমনটি হয়নি। জীবিত ও সুস্থ মানুষের মতো তিনি যেন সত্যিকার অর্থেই ঘুমিয়ে আছেন। এমন একটা সচিত্র প্রমাণ দেখানোর পর হিজবুত তাওহীদের আর কোন কোন সদস্যের ক্ষেত্রে এমন হয়েছে তার ঠিকানাও দেয়া হয়েছে। তার মধ্যে থেকে নোয়াখালীর একটি ঠিকানা বেছে নিয়ে সেখানে তালাশ টিম। আব্দুল করিমের ছেলে সাইদ হোসেনের বাড়ির লোকজনকে দেখানো হলো এই প্রামাণ্যচিত্রটি। এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানে প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে।
কে এই বাইজিদ খান পন্নী, কোথায় এবং কিভাবে হিজবুত তাওহীদের মতো সংগঠনের জন্ম হলো তা জানতে এবার আমরা টাঙ্গাইল যাব। করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবার। এই পরিবারেরই সন্তান মোহাম্মদ বায়েজিদ খান পন্নী 1995 সালে এখান থেকেই হিজবুত তাওহীদের জন্ম দেন। অনুসারীদের কাছে তিনি এ জামানার ইমাম। সংগঠন শুরুর 13 বছর পরে এসে আল্লাহর কাছ থেকে নাকি সরাসরি নির্দেশ পেয়েছেন তিনি। মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কে? সেটা এই মসজিদের দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো হবে। এই পন্নী পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হিজবুত তাওহীদের শুরুর দিকের কর্মকাণ্ড। মহিলাদেরকে বেশি টানতো কেন? এদের সংখ্যা বেশি মহিলা। আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসরণ আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের। মানে কি প্রশিক্ষণ? মানে সশস্ত্র সংগ্রাম করবে। ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। তাদের অনুসারী বাইরের লোকজন, যে মসজিদে নামাজ হয় না, ওনারা মসজিদে নামাজ পড়তেন না, ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন। ওনাদের যে দাফন করতো তো বসাইয়া কবর দিত। ইসলামকে কটাক্ষ করার অপরাধে এক পর্যায়ে এলাকা থেকে বিতাড়িত হন বায়েজিদ খান পন্নী। দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। অর্থাৎ অনেকগুলি দাজ্জাল, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক তোমাদের কাছে আসবে। তারা এমন সব কথা বলবে যেগুলি তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদারাও শুনো নাই। মূলত বায়েজিদ খান পন্নী তার একজন। চলতি বছরের 16 জানুয়ারি মারা যান বায়েজিদ খান পন্নী, কিন্তু তার অনুসারীরা সংগঠনের কর্মকাণ্ডে এখনও তৎপর। সংগঠনের সদস্যদের যেসব প্রশিক্ষণের কথা শুনলেন, যেসব সরঞ্জাম তারা নিজেদের কাছে রাখে বলে জানলেন, সেসব মনে রাখুন। এই সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন যে একমাত্র হিজবুত তাওহীদ ছাড়া পৃথিবীতে আর কেউই দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারছে না। তাই এই সংগঠনের সদস্যরা প্রত্যেকেই জীবিত অবস্থাতেই 2 জন করে শহীদের সমান। নোয়াখালীর সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হকের ছেলে হোসাইন মোহাম্মদ সেলিম, যে বর্তমানে হিজবুত তাওহীদের ইমাম। সেলিমের সন্ধানে নোয়াখালীর এই বাড়িতে তালাশ টিম। সেলিমে তো নাই এখন বাড়িতে নেই। সে লাকসাম কলেজে ছাত্র শিবিরের সভাপতি ছিল, সেখানে মার্ডার করি, মার্ডার কেসে আসামি আছে। এরপরে কীভাবে শিবির ছাড়ি সে জায়গায় বায়েজিদ খান পন্নীকে ধরছে, ধরার পর বায়েজিদ খান পন্নীর এই মন্ত্র নিয়ে এখানে আসে আর কি। শুরু করেছিলাম মোমেন নামের এক ব্যক্তির ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা দিয়ে। ঘটনা দেখুন আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্না বা রত্না কাউকেই খুঁজে পাইনি। কথা দিচ্ছি তাদেরকে আমরা খুঁজে বের করবই, তবে তার আগে 4 মিনিটের বিরতি। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর আর টাঙ্গাইল চষে বেরিয়ে ব্যক্তি থেকে শুরু করে সংগঠন পর্যন্ত অনেক মত জানা গেল। এবার চলুন সেই আইনুন নাহার রত্নাকে খুঁজে বের করার অভিযান শুরু করি। এবার রত্না স্বপ্নাকে খুঁজতে হবে। হিজবুত তাওহীদের যে নারী সদস্য আকলিমা ও তার বোন ফাতেমার হাত ধরে রত্না স্বপ্না এই পথে, তাদের কাছে গেলে হয়তো পাওয়া যাবে তাদের। চট্টগ্রামের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকার এই বাড়িতেই থাকে আকলিমার বোন ফাতেমা। আকলিমার ভাই মোতালেবদের বাসা না এটা? এমন অস্বীকারের পরেও হাল ছাড়েনি তালাশ টিম। কে জানে, হয়তো এই ফাতেমায় সেই ফাতেমা যে আকলিমার বোন, যে জানে রত্না স্বপ্না কোথায় আছে। সংসার ভেঙে মেয়েরা চলে যায়। এখন এটা পরিষ্কার যে ফাতেমা ইচ্ছে করেই সবকিছু গোপন করছে। তালাশ টিম এবার রাজধানীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। জানতে হবে কেন তাদের সেখানে রাখা হয়নি। আমাদের এখানে
থাকার ব্যাপারে কোনো প্রকাশ করেনি, আগ্রহ প্রকাশ করেনি। থাকার ব্যাপারে কোনো আগ্রহ না। এখন প্রশ্ন হচ্ছে, ভিকটিম সাপোর্ট সেন্টারে সহযোগিতার জন্য যাওয়াটা কি শুধুই কৌশল? একটা খবর পাওয়া গেল যে অভিযোগ নিয়ে জাতীয় মহিলা পরিষদে গিয়েছিল রত্না আর স্বপ্না। সেখানে গেলে হয়তো একটা সূত্র পাওয়া গেলেও যেতে পারে। ওর জীবনের নিরাপত্তা চেয়েছে, তো এটা আমরা মহিলা পরিষদ কিভাবে নিরাপত্তা দেব? এটা দিলে থানায় দেবে। রত্না স্বপ্নাকে সহযোগিতা করুক আর নাই করুক, তাদের সাথে যে সুগতা বড়ুয়ার একটা যোগাযোগ আছে তা পরিষ্কার হলো। আপনি কোন বোনের কাছে এসেছেন? ওই এখন কি ফেনীতে? এই অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম যে এই অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধায় পড়েছে তালাশ টিম, কিন্তু ধাঁধা নয় শুধু, আসলে পদে পদে ধোঁকা দিতে চেয়েছে হিজবুত তৌহিদের সদস্যরা, কিন্তু মূল লক্ষ্য থেকে সরে আসেনি তালাশ টিম। তালাশ টিমের গন্তব্য ফেনীর সোনাগাজী পৌরসভার মাস্টার পাড়ায়। মহিলা পরিষদের সুগতা বড়ুয়ার সূত্র বলে দিচ্ছে রত্না স্বপ্না এখন তার বড় বোন ঝর্ণার বাড়িতে। এই ঝর্ণাও হিজবুত তৌহিদের সদস্য, সাথে তাদের মা ফাতেমা আক্তারও। সুগতা বড়ুয়ার সূত্র কাজে লেগেছে, এই বাড়িতেই পাওয়া গেল সবাইকে। আপনারা একটা মিথ্যা প্রচারকে কেন্দ্র করে আপনারা ঘুরে ঘুরে ইসলামের উপর আঘাত আনতেছেন। আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক মারামারি, ঘরের মধ্যে অনেক কিছু হয়েছে। আমার হাজব্যান্ড আমার গায়ে হাত উঠাইতো। তৌহিদকে ও ইস্যু বানাইছে। বাইজিদ খান পন্নির দাজ্জাল বই সিডি পড়ছি, আমি ওনার মতবাদকে সমর্থন করি, ব্যাস, আর কিছু। আসল সত্য জানতে রত্নার বাবাকে ফোন দিল তালাশ টিম। আর মমিনের বিষয়টা একটু বলেন তো। দেন, আমাকে দেন, আপনারা শুনেন। আচ্ছা, কে সহযোগিতা করে নাই? মমিনে নির্যাতন করছে, আপনি এটা যতক্ষণ সত্য প্রকাশ না করবেন, সত্য আপনাকে প্রকাশ করতেই হবে। আমাকে তৌহিদ শিখাইছে আত্মহনন হারাম। হ্যাঁ, আমাকে তৌহিদ শিখাইছে, এই জন্য আমি আত্মহত্যার পথ বাছি নি নাই। আপনার মতো পিতাদের কারণে আমাদের মতো মেয়েরা আত্মহত্যার পথ বাছি নেয়। এবার ঘটনাস্থলে রত্না স্বপ্নার বাবা হানিফ, সাথে সোনাগাজী থানার পুলিশ। কিন্তু একই পুলিশের সামনেই বাবার দিকে রড আর ঝাড়ু নিয়ে তেড়ে আসলো রত্না স্বপ্না দুই বোন। সাথে রড তাহলে আসলেই রাখে সংগঠনের সদস্যরা, যে তথ্য আপনারা আগেই জেনেছেন। হিজবুত তৌহিদের আমিরের নির্দেশেই তাহলে রত্নার স্বপ্না ঝর্ণার আজ এই অবস্থা। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। তালাশ টিমের অনুসন্ধানের খবরে তৎপর হয়ে ওঠে হিজবুত তৌহিদ সদস্যরা। প্রচারের ঠিক 2 দিন আগে সংগঠনের আমিরের কাছ থেকে চিঠি আসে আমাদের কাছে। তাতে হিজবুত তৌহিদকে তালাশের অনুসন্ধানের বিষয় করার প্রতিবাদ জানিয়ে তারা লিখেছে, আমরা যেন এটা প্রচার করি যে হিজবুত তৌহিদকে নিয়ে যে পর্ব প্রচার করার কথা ছিল তা প্রচার করা হচ্ছে না, আর তা না করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয় তারা। এরপর শেষ চেষ্টা করল তালাশ টিম। আগে ফিরিয়ে দিলেও এবার ক্যামেরার সামনে কথা বললেন হিজবুত তৌহিদের আমির মোহাম্মদ মশিউর রহমান। প্রশ্ন ছিল, অনুষ্ঠান প্রচারের আগে কেন আপনারা এমন চিঠি লিখলেন? আমরা শুধু বলছি যে এটা প্রচারের আগে আমরা যেন একটু দেখতে পারি। সংগঠনটির মতবাদ সম্পর্কে সরাসরি বক্তব্য পাওয়া গেল এবার। 2008 সালে আল্লাহ একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন, যেটাকে আমরা মোজেজা বলি। যেই মোজেজার মাধ্যমে আল্লাহ একেবারে প্রুফ করে দিলেন, প্রমাণ করে দিলেন যে হিজবুত তৌহিদ হক, সত্য, এবং এই হিজবুত তৌহিদ দ্বারা সমস্ত পৃথিবীতে আবার তার দিন প্রতিষ্ঠা হবে। মানুষ যখন তার চারিদিকে অবিশ্বাস করার মতো নানান ঘটনা দেখে, দুর্নীতি, অনিয়ম, অনাচার দেখে, যুদ্ধ আর হত্যাকাণ্ডের ঘটনা দেখে, তখন মানুষ আসলে বিকল্প আশ্রয় খোঁজে। সাধারণ মানুষের এই দিশেহারা অবস্থার সুযোগ নেয় ঠান্ডা মাথার কিছু নৃশংস মানুষ। আমরা শুধু বলবো, ঝাঁপ দেওয়ার আগে একবার ভেবে দেখুন তা আপনাকে কোন অতলে নিয়ে যাচ্ছে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ,
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।